আজ নতুন একটা চ্যাপ্টার শুরু হবে আবার, যেটা ইলেকট্রোস্ট্যাটিক্স যেটা পড়ছিলাম তার আরও একটা চ্যাপ্টার। এখানে নতুন কিছু পড়বো আমরা। ধরো কোনো কিছু যখন শুরু করা হয়, কোনো কিছু কাজ বা কোনো একটা জিনিসকে এক স্থান থেকে যখন অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে সেই বস্তুটাকে বা জিনিসটাকে যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হয়, তখন তার উপর বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগ করার সময় যখন বস্তু স্থির অবস্থায় থাকে, সেই স্থির অবস্থা থেকে গতিশীল করার মুহূর্তে বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করতে হয়, এরপর যখন বস্তু গতিশীল হয়ে যায় তখন ওই বস্তুকে টেনে নেওয়ার জন্য তত বেশি বল আর প্রয়োগ করতে হয় না। আবার বলছি, একটা বস্তু এখানে আছে, ধরো টেবিল মেঝের উপর আছে। এই টেবিলকে যদি অন্য কোথাও আমি সরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এরপর বল প্রয়োগ করছি বা একে টানছি। সেক্ষেত্রে এই স্থির অবস্থা থেকে গতিশীল করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, কিন্তু কিছু সময় পর যখন গতিশীল হয়ে যায় তখন ওর গতি বজায় রাখার জন্য এই বস্তুর উপর আর তত পরিমাণ বল প্রয়োগ করতে হয় না। ওকে, এটা আমরা জানি। ঠিক একই রকম এরকম কিছু ইলেকট্রিক্যাল ডিভাইস আছে। ওকে, কিছু তড়িৎ যন্ত্র আছে যেগুলো তড়িতে চলে। সেই সমস্ত ডিভাইস বা যন্ত্রগুলো স্টার্ট করতে বা তার কাজ শুরু করতে তাকে অনেক বেশি পরিমাণ কারেন্ট দিতে হয়। অনেক বেশি পরিমাণ, হিউজ, অনেক বেশি পরিমাণ কারেন্টটা প্রায় এরকম হতে পারে 25 অ্যাম্পিয়ার থেকে 50 অ্যাম্পিয়ার, এরকম কারেন্ট হয়ে যেতে পারে। যেমন এক্সাম্পল কী হতে পারে, এক্সাম্পল এরকম বলতে পারি, এক্সাম্পল বলা যেতে পারে ফ্যান। বাড়িতে যে ফ্যান চলে, সিলিং ফ্যান বা টেবিল ফ্যান, বা আরও বলা যেতে পারে ক্যামেরার যে ফ্ল্যাশ, ওকে, যে লাইট, ক্যামেরা থেকে যে লাইট, এইগুলোর ক্ষেত্রে ফ্যান চালানোর সময় বা ক্যামেরা যখন ফ্ল্যাশ হয় সেই ক্ষেত্রে যে লাইটটা পাই, ভালো করে ভেবে ক্যামেরার ক্ষেত্রে যে লাইটটা পাই আমরা, সেই লাইটটা হিউজ। যখন ফ্ল্যাশ হয় অনেক বেশি লাইট, কিন্তু ক্যামেরা যে ব্যাটারিতে চলে সেই ব্যাটারির এনার্জি অনেক কম। যেখানে ব্যাটারি মেনলি এরকম বলা হয়, ব্যাটারি কী করে, ব্যাটারি তার মধ্যে কেমিক্যাল এনার্জি থাকে, তাকে কনভার্ট করছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। কিন্তু সেই ব্যাটারি এত বেশি এনার্জি একসঙ্গে দিতে পারে না যেটা একটা ক্যামেরা ফ্ল্যাশ করার জন্য লাগে। বা এরকম বলছি, ফ্যানটাকে স্টার্টিংয়ে যখন শুরু করা হয়, সুইচ অন করা হচ্ছে, সেই সময় এত বেশি কারেন্ট প্রয়োজন হয়। কিন্তু এখন সেই কারেন্ট যেটা শুরু করার ক্ষেত্রে লাগছে এরকম নয় যেটা সবসময়ই লাগবে এটা। ওকে, আমার বাড়িতে যে ফিউজ থাকে, ফিউজ এত অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারে না, 5 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ফিউজ থাকে। সে জায়গায় আমার যদি 25 অ্যাম্পিয়ার কারেন্ট প্রয়োজন হয় একটা ফ্যান চালানোর জন্য, সেই কারেন্ট আমি পাবো কোথা থেকে? আরও যেটা বললাম যে এটা স্টার্ট করার জন্য শুধুমাত্র স্টার্টিংয়ের ক্ষেত্রে, এটা বা এটা ফ্ল্যাশের সময় শুধুমাত্র, বা ফ্যানের ক্ষেত্রে স্টার্টিংয়ের সময়ই কেবলমাত্র এত বেশি কারেন্ট লাগে। কিন্তু এরপর একবার স্টার্ট হয়ে গেলে তারপর নর্মাল কারেন্টে ফ্যান চলতে থাকে। ওকে, 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার যে কারেন্ট লাগে সেই কারেন্টেও চলতে থাকে। এখন কোশ্চেন হচ্ছে, এই 25 অ্যাম্পিয়ার স্টার্টিংয়ে কে দেবে ওকে? যে ফ্যানটা আমি চালাতে চাইছি তাকে কে দেবে? তার জন্য আমরা এরকম একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম বা এরকম একটা ডিভাইস ইউজ করছি যেটাকে বলা হচ্ছে ক্যাপাসিটার। ওকে, ক্যাপাসিটার এইরকম একটা ডিভাইস বলা যেতে পারে। ক্যাপাসিটার এরকম একটা ডিভাইস যে কী করছে, তার মধ্যে যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর থাকছে, ওকে, যে ইলেকট্রিক্যাল এনার্জি ওর মধ্যে স্টোর আছে, ক্যাপাসিটার কী করে, স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি
ক্যাপাসিটার তার মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে এবং এই স্টোর করা এনার্জিকে সে একসঙ্গে দিতে পারে, কোনো একটা পারপাসে সে একসঙ্গে ইউজ করতে পারে অ্যান্ড সাপ্লাই ইট অ্যাট ওয়ান্স। তার মানে ক্যাপাসিটার এরকম একটা ডিভাইস বলা যেতে পারে যে ডিভাইসটা তার মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখবে, সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে একসঙ্গে দিতে পারবে কোনো একটা আর একটা ডিভাইসকে। ওকে, যেমন ফ্যানের ক্ষেত্রে বলছি, ফ্যানের মধ্যে একটা ক্যাপাসিটার থাকে। ফ্যানের মধ্যে ক্যাপাসিটার বলতে এরকম হয়, দেখবে যে কোনো ফ্যান, সিলিং ফ্যানের যখন করা হয়, বাড়িতে ঝোলানো হয়, তখন দেখবে ওর মধ্যে সাদা মতো, ঠিক ব্যাটারির মতো দেখতে একটা অংশ দেখতে পাওয়া যায় সাদা মতো, সেটা হচ্ছে ক্যাপাসিটার। যে ক্যাপাসিটারের কাজ হচ্ছে ওর মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করে রাখবে। ইলেকট্রিক্যাল যে এনার্জিটা স্টোর করে রাখছে সেটা কিভাবে স্টোর করছে? ইলেকট্রিক্যাল চার্জ হিসাবে। ওকে, তাহলে ফার্স্ট বললাম যে ও নিজের মধ্যে ক্যাপাসিটার এরকম একটা ডিভাইস যে তার মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখবে, কি হিসাবে? চার্জ হিসাবে জমা রাখবে, এবং সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে একসঙ্গে কোনো একটা ডিভাইসকেও দিতে পারবে। তার মানে কি হচ্ছে, চার্জ যেটা বলছি আমরা আগের চ্যাপ্টারে আমরা পড়ে এলাম, চার্জ আর এনার্জি কি একই জিনিস হয়ে যাচ্ছে? আগের চ্যাপ্টারে আমরা পড়ে এলাম কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি কি পড়ে এলাম? কে Q1 Q2 বাই আর স্কোয়ার এনার্জি। তো এনার্জি মানে কি আছে? চার্জ রিলেটেড। তাই বলা হচ্ছে যে এরকম একটা ইনস্ট্রুমেন্ট যার মধ্যে চার্জ, হিউজ পরিমাণ চার্জ একসঙ্গে জমা হবে, সেই হিউজ পরিমাণ চার্জ কোনো একটা ডিভাইসকে ও একসঙ্গে দেবে। যেমন বজ্রপাত যেটা বলা হয়, বজ্রপাতের সময় মেঘে যে হিউজ পরিমাণ চার্জ থাকে, সেই চার্জই যখন ও কোনো একটা বস্তুকে দেয় বা ভূপৃষ্ঠে ছাড়ে বা বাড়ির উপর ছাড়ে, সেই অনেক পরিমাণ চার্জ একসঙ্গে পরিবাহিত হয়, ফলে বিস্ফোরণ হয়, কারেন্ট পাই। তো কারেন্ট তো এক প্রকার। তাহলে ঠিক একই রকম এখানেও তাই বলা হচ্ছে যে অনেক চার্জ ও নিজের মধ্যে জমা রাখে, সেই চার্জকে এনার্জি হিসাবে কোনো একটা ডিভাইসকেও দিতে পারে। যেমন ক্যামেরার যে ফ্ল্যাশ, ক্যামেরার মধ্যে কী থাকে? ক্যাপাসিটার থাকে। সেই ক্যাপাসিটার ব্যাটারি থেকে এনার্জি নিয়ে তার যে ক্যাপাসিটার আছে তাকে চার্জ করছে, চার্জ করে রাখে, এবং যখন ফ্ল্যাশ করার প্রয়োজন হচ্ছে তখন ওই হিউজ পরিমাণ চার্জ একসঙ্গে ও ছাড়ছে, ফলে অনেক বেশি কারেন্ট ওই সময় আমি পেয়ে যাচ্ছি। বা ফ্যানের ক্ষেত্রে, স্টার্টিংয়ের ক্ষেত্রেও বলা হচ্ছে যে এত অ্যাম্পিয়ার কারেন্ট প্রয়োজন হচ্ছে, সেটা ওই চার্জ জমা করলো ফার্স্ট, তারপর সেই চার্জটাকে ও একসঙ্গে দিয়ে দিল, ফলে অনেক বেশি পরিমাণ কারেন্ট পেয়ে যাচ্ছি। এই হচ্ছে ক্যাপাসিটার ইউজ করার কারণ হচ্ছে এটা। কেন বর্তনীতে বা কোনো একটা বর্তনীতে ক্যাপাসিটার ইউজ করছি আমরা, তার কারণ হচ্ছে এটা। বা ক্যাপাসিটার কি সেটা পেয়ে গেলাম। ক্যাপাসিটার হচ্ছে এরকম একটা ডিভাইস যে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাজ এ চার্জ স্টোর করে রাখে, এবং যখন প্রয়োজন হয় সেটাকে একসঙ্গে আস্তে আস্তে, না ব্যাটারি যে কারেন্ট দেয় সেটা আস্তে আস্তে একটা কনস্ট্যান্ট রেটে দেয়, বাট এখানে বলা হচ্ছে যেটা দিচ্ছে অ্যাট এ ওয়ান্স, যে হিউজ পরিমাণ চার্জ জমা করলো সেটা একসঙ্গে দিয়ে দিল, ফলে অনেক বেশি পরিমাণ কারেন্ট আমরা এখান থেকে পাবো। নেক্সট আসছে ক্যাপাসিটরের সঙ্গে রিলেটেড হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কি? যেমন আমরা আগে পড়েছি, ক্লাস 10-এ ছিল রেজিস্ট্যান্স, বা এর পরেও চ্যাপ্টারে আছে রেজিস্ট্যান্স পড়েছি। ওকে, রেজিস্ট্যান্স পড়েছি। রেজিস্ট্যান্সের আগে আসছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাবো, কোনো একটা তার আছে বা একটা তার, এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে এর ভেতরের যে অ্যাটম থাকছে বা আয়ন থাকছে, সেই আয়নগুলো বা মলিকুলস থাকছে, সে কী করছে? ইলেকট্রনকে যেটা বাধা দেবে, সেটা হচ্ছে রেজিস্টার। বাধা দেওয়াকেই বলা হচ্ছে রেজিস্টার। ওকে, আর বাধা দেওয়া, কতটা বাধা দেবে সেটা যার দ্বারা আমরা পরিমাপ করি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। কতটা বাধা দিচ্ছে সেটা যার দ্বারা পরিমাপ করি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এরকম বলতে পারি যে রেজিস্ট্যান্সটা রেজিস্টরের একটা প্রপার্টি। রেজিস্টারের একটা প্রপার্টি হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক একই রকম ক্যাপাসিটেন্স যেটা বলছি, ক্যাপাসিটেন্সও হচ্ছে প্রপার্টি
একটা প্রপার্টি, কার? ক্যাপাসিটারের হচ্ছে একটা প্রপার্টি অফ ক্যাপাসিটার। ওকে, সিমিলারলি একই রকমভাবে বললাম, যেমন রেজিস্ট্যান্স বলছি, রেজিস্টারের একটা হচ্ছে প্রপার্টি, ঠিক একই রকম ক্যাপাসিটেন্স হচ্ছে ক্যাপাসিটার, যেটা পড়লাম আমরা আগে, সেই ক্যাপাসিটারের একটা প্রপার্টি হচ্ছে ক্যাপাসিটেন্স। তাহলে যেহেতু প্রপার্টি বলছি, তাহলে একে ডিফাইন কীভাবে করছি আমরা, এরকম বলা যেতে পারে এবিলিটি বা ক্যাপাসিটি অফ এ conductor to store or hold চার্জ। যে ক্যাপাসিটারটা বলছি আমরা, সেই ক্যাপাসিটারের চার্জ ধরে রাখার যে ক্ষমতা, ওকে, কোন একটা ক্যাপাসিটারের চার্জ ধরে রাখার যে ক্ষমতা, তাকে বলছি আমরা ক্যাপাসিটেন্সকে ধরো কোনো একটা বস্তু আছে, এই বস্তুকে আমরা কিউ পরিমাণ চার্জ দিলাম। কিউ পরিমাণ যদি চার্জ দেই, তাহলে এর পোটেনশিয়াল কী হবে? ইনক্রিজ করবে। যখন এখানে কোনো চার্জ নেই ইনিশিয়ালি, ধরো অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0, টি সমান 0, তখন বললাম এখানের চার্জ 0। চার্জ যদি 0 হয়, তাহলে এর মধ্যে পোটেনশিয়ালও 0। এরপর কোনো একটা সময় টি সমান টি ধরলাম, তখন ধরলাম এর মধ্যে চার্জ আসছে কিউ, তখন এর একটা পোটেনশিয়াল এলো ভি। ওকে, তাহলে চার্জ যখন নেই, তখন তাহলে পোটেনশিয়ালও 0। তার মানে কী বলতে পারছি, যে এই বস্তুতে যদি আস্তে আস্তে আমি চার্জ বাড়াই, তাহলে এর পোটেনশিয়ালও বাড়বে। ওকে, সেখান থেকে এরকম বলতে পারছি কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, যে কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। সেখান থেকে কিউ সমান বলা হচ্ছে সি ইন্টু ভি। একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা বলছি সি। এই সিকে লিখছি এবার সি সমান কিউ বাই ভি। এই যে কনস্ট্যান্টটা পেলাম, সেটাই বলছি আমরা সি ক্যাপাসিটেন্স। এটাই হচ্ছে ক্যাপাসিটেন্স সমান চার্জ পার পোটেনশিয়াল। অর্থাৎ সি ডিপেন্ডস করছে কার উপরে? এখান থেকে দেখে কী বোঝা যাচ্ছে, সি ডিপেন্ড করছে কিউর উপরে এবং ভি এর উপরে। ওকে, সি ডিপেন্ড করছে কিউ এবং ভির উপরে। আচ্ছা, কীরকম? ধরো একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি চার্জ দিলাম, একে কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে, ফলে এখানে একটা পোটেনশিয়াল পাচ্ছি ভি। কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছে, তাতে ওর পোটেনশিয়াল হয়েছে ভি হয়েছে। এখন ভি এরপর যদি ক্যাপিটাল কিউ না হবে, স্মল কিউ হবে, এটাকে স্মল কিউ নিলাম, স্মল কিউ চার্জ, পোটেনশিয়াল ভি। এখন একে যদি আমি আরও ডিকিউ পরিমাণ চার্জ দেওয়ার চেষ্টা করি, তাহলে কি ঘটনা ঘটবে? যদি একে আমি আরও ডিকিউ পরিমাণ চার্জ দিই, যেহেতু ইনিশিয়ালি ও পজিটিভ চার্জে আহিত হয়ে আছে, এরপর যখন ডিকিউ চার্জ দিতে হবে, তাহলে নিশ্চয়ই বাধা দেবে। ওকে, ওটা বাধা দেবে, কারণ এর পোটেনশিয়াল আছে। এখন যদি এরকম হয় যে এই বস্তুকে আমি চার্জ দিয়েছি, বাট এর পোটেনশিয়াল কম, পোটেনশিয়াল যদি কম হয়, তাহলে দেখব এই বস্তুকে চার্জ দেওয়াটা আগের তুলনায় অনেক বেশি ইজি হয়ে যাবে। কীরকম? আমরা আগের চ্যাপ্টার পড়েছি ডিডব্লিউ সমান ভি ইন্টু ডি কিউ, পড়ে এসেছে এরকম, ডাব্লিউ সমান ভি ইন্টু কিউ বা ভি ইন্টু ডি কিউ পড়ে এসেছি। অর্থাৎ এখানকার পোটেনশিয়াল, এই বস্তুর পোটেনশিয়াল যত কম হবে, তত সহজে একে চার্জ দিতে পারবো, অর্থাৎ ওয়ার্ক তত সহজে করা যাবে। কিন্তু যদি পোটেনশিয়াল বেশি থাকে, এর যদি ভি বেশি থাকে, তাহলে কিন্তু একে সহজে চার্জ দেবে না। কারণ কি? বিকর্ষণ তো হচ্ছে, কিন্তু পোটেনশিয়াল যদি কম হয়, তাহলে সহজে একে চার্জ দেওয়া যাবে, অর্থাৎ সেক্ষেত্রে কম কাজ করতে হবে। তাহলে ভি কম হলে তাহলে সহজে চার্জ দিতে পারছি, তার মানে কী হচ্ছে, এই বস্তু আগের থেকে অনেক বেশি পরিমাণ চার্জ দিতে পারছে। আর সেটাই তো আমার বলেছে ক্যাপাসিটেন্স হচ্ছে ক্যাপাসিটি অফ এ কন্ডাক্টর, কত চার্জ ধরে রাখতে পারে তার ক্ষমতা। তাহলে এখন চার্জ আগের থেকে বেশি ধরছে, অর্থাৎ ওর ক্যাপাসিটেন্স বেড়ে গেল। কখন বাড়ছে? যদি ভি কম হয়। দেখো এখানে তাই বলছি, ভি যত কম হবে, সি তত বেশি হবে।
এবং চার্জ যত বেশি হবে সিও তত বেশি হবে, এরকম বলা হচ্ছে। ওকে, কিন্তু যদি ভালো করে দেখা হয় কি দেখবো আমরা, ভি সমান আই আর ওহমের সূত্র ভি প্রপোর্শনাল টু আই ছিল, ক্লাস 10-এ ছিল ভি প্রপোর্শনাল টু আই, এগুলো পরে পড়বো আবার। সেখান থেকে ভি সমান আই ইন্টু আর, যেখানে আরটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা ভি সমান আই আর সমান ভি বাই আই। আর হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করছে, ভি এবং আই? না, রেজিস্ট্যান্স পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য, এই যে তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছিল, এই তারটা কি আছে, তারের দু প্রান্তের যদি বিভব পার্থক্য আমি চেঞ্জ করি, এটা V1 এটা V2, V1 মাইনাস V2 হচ্ছে V। এই বিভব পার্থক্য আর যেন কারেন্ট যাচ্ছিল I, তার উপর রেজিস্ট্যান্স নির্ভরশীল নয়। অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স V বিভব পার্থক্য এবং কারেন্টের উপর নির্ভরশীল নয়। ওকে, যদিও আর সমান ভি বাই আই লেখা মানেই এরকম নয় যে আর হচ্ছে এরপর ডিপেন্ডেন্ট। যতক্ষণ না এই তারটার মেটেরিয়াল চেঞ্জ করছি ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স সেমই থাকছে। আমরা যে তারগুলো ইউজ করি তার ক্ষেত্রেই বলা হচ্ছে, সেই ক্ষেত্রেই যে এই তারের মেটেরিয়াল অর্থাৎ কপার তার যদি হয়, তাহলে এই কপার তারের রেজিস্ট্যান্স যেটুকু অংশ ভাবছি আমরা, তার রেজিস্ট্যান্স অলওয়েজ কনস্ট্যান্ট। এই তারে কত বিভব পার্থক্য দিলাম বা কত কারেন্ট গেল তার উপর নির্ভরশীল নয়। ঠিক একই রকম এখানে বলছি, যদি এখানে বলা হলো যে ভি সি এর উপর সি ভি এর উপর ডিপেন্ডেন্ট, কিউর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এখন এরকম বলছি আমরা যে সি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ অ্যান্ড ভি। এখানে তো শুধু দেখালাম যে ভি কম হলে আমার সি বেশি হবে, কিন্তু বাস্তবে এরকম বলা হচ্ছে সি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ অ্যান্ড ভি। চার্জ এবং পোটেনশিয়াল এর কারো উপরে সি ডিপেন্ড করে না। তাহলে সি ডিপেন্ড করছে কার উপর, সি ডিপেন্ডস অন সাইজ অফ কন্ডাক্টর and material of conductor। সি যেটা বলছি ক্যাপাসিটেন্স কার উপর ডিপেন্ড করছে, সাইজ অফ দ্য কন্ডাক্টরটা সাইজ কেমন, সাইজ তার উপর ডিপেন্ড করছে, এটার উপর একটা। আর একটা বলা হচ্ছে মেটেরিয়ালের উপর, ও কি মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপর, বা এরকম বলতে পারছি মিডিয়ামের ওপর। সরি, কন্ডাক্টরটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি বললে ভুল হবে, মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। মেটেরিয়াল অ্যান্ড মিডিয়াম যেটা বলা আছে মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। মিডিয়াম মানে হচ্ছে ওই তারটাকে আমরা কোন মিডিয়ামে রাখছি তার উপরেও ডিপেন্ড করছে। ওকে, কিন্তু কি বললাম যে কার উপর ডিপেন্ড করবে না, কিউ এবং ভির উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করছে সাইজ এবং মিডিয়াম, কোন মিডিয়ামে ক্যাপাসিটিটা রাখা আছে তার উপর ডিপেন্ড করছে, বা মেটেরিয়াল যেটা বলছি। ওকে, এটা এবং এদের উপর ডিপেন্ডেন্ট, এদের উপর ডিপেন্ডেন্ট নয়। কীরকম, ধরো আচ্ছা ওটার আগে একটা এক্সাম্পল, সরি এর ইউনিটগুলো দেখে নিই, তারপর আমরা দেখছি ইউনিট কী হবে। সি সমান কী বলা হচ্ছে, কিউ বাই ভি। সি সমান কিউ বাই ভি। তাহলে এসআই সিস্টেম যদি নেই, এসআই সিস্টেম নিলে এটা কি আসবে, চার্জ কুলম, আর এটা হচ্ছে ভোল্ট, তাহলে কুলম পার ভোল্ট, যাকে আমরা ডিফাইন করছি এখানে ফ্যারাড হিসাবে, ফ্যারাড বা ক্যাপিটাল এফ দিয়ে ইন্ডিকেট করা হয়। ওকে, সি সমান কিউ বাই ভি, তাহলে এটা কুলম পার ভোল্ট বা ফ্যারাড বলছি। আর সিজিএস যদি হয়, সিজিএস চার্জ মানে কি আসবে, ইএসইউ চার্জ বা ইএসইউ আধান বাই ইএসইউ পোটেনশিয়াল বিভব। ওকে, বা স্ট্যাট ভোল্টও বলতে পারি। ওকে, তাহলে এরকম বলে দিলাম ইএসইউ বাই স্ট্যাট ভোল্ট, ইএসইউ বা স্ট্যাট ভোল্ট, এটাকে বলা হচ্ছে স্ট্যাট ফ্যারাড। তাহলে একটা ফ্যারাড পেয়েছি আর এটা হচ্ছে স্ট্যাট ফ্যারাড। এই ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাডের আবার সম্পর্ক কী হয় দেখুন। এক ফ্যারাড সমান 1 কুলম বাই 1 ভোল্ট। 1 কুলম সমান কত ইএসইউ, 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ।
আর 1 ভোল্ট সমান কী হয়, 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট একটু আগে আমরা দেখলাম এসইউ বা স্ট্যাট ভোল্ট মানে স্ট্যাট ফ্যারাড বলছিলাম, তাহলে সংখ্যাটা কত আসবে, সংখ্যাটা হয়ে যাচ্ছে 9 × 10⁻11 এরকম আসছে, এটাই হচ্ছে স্ট্যাট ফ্যারাড। এটি সিজিএস এবং এসআই ইউনিটের রিলেশন। ক্যাপাসিটেন্সের সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ফ্যারাড আর এসআই ইউনিট হচ্ছে শুধু ফ্যারাড, এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। ওকে, নেক্সট দেখব ক্যাপাসিটেন্স কি, সেটার আরও ভালো করে বোঝার জন্য একটা এক্সাম্পল নেই। এরকম ধরো, এরকম বললো যে কোনো একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স যেমন রেজিস্টরের রেজিস্ট্যান্স বলা হয়, ঠিক একই রকম ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স বলা হলো 2 ফ্যারাড। 2 ফ্যারাড আমরা কি জানি, সি সমান কিউ/ভি। তাহলে এখন সিটা কত, সি হচ্ছে 2 ফ্যারাড। কিউটাকে কি লিখতে পারছি, কিউ, তাহলে কিউকে 2 কুলম দিয়ে দাও। 2 ফ্যারাড কখন আসবে, যদি কিউর জায়গায় আমি 2 কুলম লিখি আর ভোল্টের জায়গায় 1 ভোল্ট লিখি, তাহলেই তো আসবে, কুলম পার ভোল্ট ফ্যারাড হয়ে যাচ্ছে আর এটা 2 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাই কীরকম বলা হচ্ছে যে কোনো একটা ধারকের বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করতে, ইনক্রিজ করতে। ওকে, কোনো একটা ধারকের ক্যাপাসিটারের বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে কত, 2 কুলম চার্জ লাগবে। ভালো করে ভেবে দেখো, কোনো একটা ধারকের বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে 2 কুলম চার্জ লাগছে। ওকে, বা এরকম বলতে পারছি কোনো একটা ধারককে 2 কুলম চার্জ দেওয়ার ফলে তার বিভব 1 ভোল্ট বৃদ্ধি পাবে। এই হচ্ছে ক্যাপাসিটেন্স। এখন যদি এরকম হয় যে চার্জের পরিমাণ 4 কুলম হয়ে গেছে এবং চার্জের পরিমাণ কিউটা হচ্ছে 4 কুলম আর ভোল্ট কত হচ্ছে 2 ভোল্ট, তাহলে দেখো ধারকত্ব কত পাচ্ছি, মানে কিউ বাড়লো সাথে সাথে ভিও বাড়লো, তাতে কি বলা হচ্ছে ধারকত্ব কত হচ্ছে 4/2, মানে 2 থাকছে, 2 ফ্যারাডই থাকছে। একই রকমভাবে যদি 6 কুলম নেই এটা, আর এটা যদি 3 ভোল্ট নেই, তাহলে দেখতে পাচ্ছি একই পাচ্ছি। ওকে, এবার আমরা এটা দেখবো, এক্সাম্পল দিয়ে দেখবো কীরকম হয় এটা। আচ্ছা, প্রুফটা পরে করবো, আপাতত এখানে ডাইমেনশানটা দেখে নিই কী হবে। ডাইমেনশান মাত্রা, সি সমান কী ছিল, কিউ/ভি। তাহলে মাত্রার জন্য কিউটাকে কিউ রাখলাম, ভিকে কী লিখতে পারি, আগের চ্যাপ্টারে যেটা পড়ে এলাম, ভি সমান কী ছিল, W/কিউ। অসীম থেকে একক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেই হিসাবে, তাহলে এটা আলটিমেট আসছে Q² W। দেখো তাহলে সব মাত্রাগুলো মোটামুটি জানা আছে এখানে। কিউ মানে কত আসছে, আই, অর্থাৎ I²T², আর ডাব্লিউ মানে কত হচ্ছে mL² T⁻⁻²। তাহলে সেখান থেকে মাত্রা আসবে m⁻⁻1 L⁻⁻2 T⁻⁴ কত হয় 4 T⁻⁴ আর I², এ হচ্ছে ধারকত্বের মাত্রা। নেক্সট দেখবো এরকম ফ্যাক্টরস, ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এগুলো আমরা দেখব। 1 নম্বর পয়েন্ট এরকম বলা যেতে পারে যে ধারকটা আমরা ইউজ করবো, কোনো একটা ধারকের যে ধারকত্ব সেটা কার কার উপর নির্ভর করছে। এর সামনে একটা বস্তু রাখলাম, এরকম একটা বস্তু নিলাম, যে বস্তুর ক্ষেত্রফলটা পরিবর্তন করা যায়। ওকে, এর ক্ষেত্রফল পরিবর্তন করা যায়, কারণ এই ক্ষেত্রফল, যখন ক্ষেত্রফলটা এরকম আছে তখন যদি এর পোটেনশিয়াল যা হয়, এই পরিবাহী পাতের ক্ষেত্রফল যখন এটা থাকছে, ধর এটা 2 মিটার স্কোয়ার, তখন এর পোটেনশিয়াল যা হবে, যদি এর ক্ষেত্রফল আমি বাড়িয়ে দিই তাহলে বলা হচ্ছে এর পোটেনশিয়াল কমে যাবে। V1 এখন বলছি V2, অর্থাৎ V1 ইজ গ্রেটার দেন V2, অর্থাৎ পোটেনশিয়াল এর কমে গেল। এরকম করে ভেবে দেখো, ধরো একটা গোলক, এর ব্যাসার্ধ হচ্ছে এটা, ব্যাসার্ধ যদি এটা হয় R1, তাহলে পোটেনশিয়াল V সমান কী হয়, Q/R1। কিন্তু যদি এইটারই আধানটাকে একই রেখে আধানটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে কিন্তু, ওকে, কিউ এখানে কনস্ট্যান্ট, কিউকে যদি কনস্ট্যান্ট রেখে যদি এর ব্যাসার্ধ বাড়িয়ে দিই, তাহলে এখন V2 কত আসবে, V2 আসবে Q/R2।
তাহলে পোটেনশিয়াল কমে গেল। ওকে, পোটেনশিয়াল যদি কমে, এবার আমরা সি এর ফর্মুলা কি জানি, সি সমান কি হয়, কিউ বাই ভি। সি সমান কিউ বাই ভি, কিউ তো কনস্ট্যান্ট বলেছি, তাহলে সি প্রপোর্শনাল টু 1/v। যদি পোটেনশিয়াল কমে যায়, তাহলে ধারকত্ব বেড়ে যাবে। অর্থাৎ যে পরিবাহীর কথা আমরা চিন্তা করছি, সেই পরিবাহীর ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে তার ধারকত্ব বেশি হবে। সি প্রপোর্শনাল টু এ, ক্ষেত্রফল বেশি হলে ধারকত্ব বেশি হবে। সেখানে এরকম বললাম যে এ একটা পরিবাহী গোলক, এটা অন্তরক স্ট্যান্ডের উপর বসানো আছে, এটা অন্তরক অর্থাৎ এখানকার আধান মাটিতে চলে যাবে না। এর পাশে আর একটা আমি বস্তু নিয়ে এলাম, অন্য একটা বস্তু নিয়ে এলাম, একটা মাধ্যম নিয়ে এলাম, এর পাশে একটা মাধ্যম। তাহলে এর মধ্যে যদি প্লাস আধান থাকে, যখনই এই বস্তুকে এই পরিবাহীর কাছে নিয়ে এলাম, তাহলে এর সামনের প্রান্তে দেখব মাইনাস আধান ইনডিউসড হচ্ছে, আবেশিত হচ্ছে, এবং দূরতম প্রান্তে প্লাস আধান আবিষ্ট হবে। ওকে, তাহলে এই মাইনাস আধানের সঙ্গে প্লাস আধানের একটা আকর্ষণ পাবো, আর এই প্লাস আধানের সঙ্গে এই প্লাস আধান, প্লাসের সঙ্গে প্লাসের বিকর্ষণ, আর মাইনাসের সঙ্গে প্লাসের আকর্ষণ। যখন এখানে আকর্ষণ হবে, আকর্ষণ যদি হয় তাহলে এই জায়গার, যখন আকর্ষণ হচ্ছে এখানে, তাহলে এই জায়গার বিভব বলছি কিছুটা কমে যাচ্ছে। আকর্ষণ যদি হয় তাহলে বলছি এর বিভব কমে যাচ্ছে। মাইনাস সঙ্গে প্লাস আকর্ষণ হচ্ছে, ফলে বললাম এই জায়গার বিভব কিছুটা কমে গেল। কিন্তু এখানে প্লাসে প্লাসে কী হচ্ছে, বিকর্ষণ, ফলে বিভব এখানে বেশি। কিন্তু যেহেতু এই পরিবাহী, এই যে বস্তু নিয়ে এলাম, একটা মাধ্যম বলতে পারি, তার মাইনাস আধানের কাছে অবস্থিত, তাহলে নিশ্চয়ই এটা বেশি প্রমিনেন্ট হবে। এই ভি এর কমে যাওয়াটা এই বেড়ে যাওয়ার তুলনায় বেশি হবে না। অর্থাৎ এই ক্ষেত্রেও কি বলছি আমরা, ভি এটা V2 ছিল, V1 বেশি, তাহলে এই যে বিভব কমে গেছে, যেহেতু সি প্রপোর্শনাল টু 1/v, তাহলে এখানেও বলতে পারছি যে মাধ্যমের ওপর, অর্থাৎ ভি কম তাহলে সি বেশি, ভি কম সি বেশি, তার মানে সি এই মাধ্যমের ওপরও নির্ভরশীল। তাহলে এরকম একটা পরিবাহী গোলকের কাছে বা ধারকের কাছে অন্য কোনো একটা মাধ্যম যদি নিয়েছি আমি, বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম নিয়েছি, তাহলেও দেখব এর ধারকত্ব বেড়ে যাবে। যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, মাধ্যম মান এরকম বলা হয় সি ইজ প্রপোর্শনাল টু এপসাইলন। ওকে, এরকম কিছু পাবো, পরে প্রুভ করবো আমরা, এর উপর নির্ভরশীল। থার্ড, এরকম একটা বললাম যে একটা পরিবাহী গোলক আছে, এটা অন্তরক স্ট্যান্ডে বসানো আছে, এটাও একটা পরিবাহী গোলক। ওকে, দুটো পরিবাহী গোলক পাশাপাশি রাখা আছে, এতে প্লাস আধান আমার দেওয়া আছে। তাহলে একই রকমভাবে এটি তো অন্তরক হয়, আধান যেতে পারছে না, তাহলে এই পরিবাহী যখন এর কাছে নিয়ে আসবো, তাহলে ঠিক একই রকমভাবে মাইনাস পাবো এখানে, এবং এখানে প্লাস পাবো। তাহলে এই মাইনাস আধান একই রকমভাবে এর প্লাস আধানকে প্রশমিত করার চেষ্টা করবে, ফলে এখানে বিভব কিছুটা কমে যাবে, আর প্লাস আধান বাড়ানোর চেষ্টা করবে। ওকে, বাড়ানোর চেষ্টা করবে। এখন যদি এরকম করি যে এই আধানগুলোকে আমি পৃথিবীর সঙ্গে যোগ করি, বা এই গোলকটাকে হাত দিয়ে টাচ করলাম বা পৃথিবীর সঙ্গে যোগ করলাম, তাহলে কি দেখব, এই প্লাস আধান, এই যে প্লাস আধান ছিল, এই প্লাস আধান কোথায়, মাটিতে চলে যাবে। ফলে এই পুরো গোলক কি হবে, পুরোটাই মাইনাস পেয়ে যাবে, পুরোটা মাইনাস। পুরো যদি মাইনাস পায় তাহলে কি বলতে পারছি, এর বিভব আরও কমবে। আবার বলছি, ফার্স্ট ইনিশিয়ালি যখন নিয়ে এলাম, এখানে প্লাস মাইনাস ইনডিউসড হয়েছে, আর মাইনাসের জন্য বিভব কম হবে, প্লাসের জন্য বিভব বেশি হবে। এখন বললাম এটা কিন্তু হাত দিয়ে টাচ করি বা কোনো পরিবাহী তার দিয়ে মাটির সঙ্গে যোগ করে দেওয়া হয়, তাহলে এখানকার প্লাস আধান চলে যাবে, মাইনাস যাবে না, প্লাস চলে যাবে। কেন, এই প্লাসের সঙ্গে মাইনাস আকর্ষণ হয়ে আছে, কিন্তু প্লাসের সঙ্গে প্লাসের বিকর্ষণ। যদি বিকর্ষণ হয় তাহলে এই চার্জ নিশ্চয়ই ফ্রি হবে, ফ্রি হলে সহজে এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, বেরিয়ে যদি যায় তাহলে এই বস্তুতে এখন কী আধান থাকবে, শুধুমাত্র নেগেটিভ আধান পুরো গোলকটা। যদি পুরোটা নেগেটিভ হয় তাহলে আগের তুলনায় বিভব আরও কমবে, বিভব যদি কমে তাহলে সেই একই নিয়মে সি তাহলে আরও বেড়ে যাবে। ওকে, তাহলে পার্শ্ববর্তী কোনো যদি পরিবাহী থাকে তারও উপরে ধারকত্ব নির্ভরশীল। মোটামুটি এই তিনটে বিষয়ের উপর আপাতত নির্ভরশীল, পরে এগুলো আমরা প্রুভ করবো। আবার দুটো গোলক, এটা একটা গোলক R1 ব্যাসার্ধ, এটা হচ্ছে R2, দুটোই অন্তরক স্ট্যান্ডের উপর বসানো আছে। ইনিশিয়ালি এখানকার আধান হচ্ছে Q1, এখানকার আধান হচ্ছে Q2, এর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই ধারকত্ব পেয়ে যাবে C1, এর ধারকত্ব হচ্ছে C2।
তাহলে এর বিভব কত? ফার্স্ট গোলকের বিভব কত? এর বিভব মানে কত হচ্ছে ভি সমান V1 সমান Q1 বাই C1 এবং এর বিভব কত হচ্ছে Q2 বাই C2। ওকে, Q2 বাই C2। তাহলে এর তলমাত্রিক ঘনত্ব কি আসবে? এর তলমাত্রিক ঘনত্ব সিগমা 1, পরটা হচ্ছে সিগমা 2। সিগমা 1 সমান কি বলি আমরা, কি জানি? আধান বাই এর ক্ষেত্রফল। এটা গোলক বলছি আমরা, গোলক যদি হয় এর ক্ষেত্রফল আসবে 4 পাই R1 স্কোয়ার। ঠিক একই রকম পরেরটার জন্য Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে সেখান থেকে কি আসবে? এটা R2 বাই R1 এর স্কোয়ার ইন্টু একটা থাকছে Q1 বাই Q2। ওকে, এখন যদি এই একই গোলকের আমি এই যে দুটো গোলক ছিল, এই দুটো গোলক যদি প্রথম থেকে তার দিয়ে যোগ করা থাকতো, দুটো গোলকে যদি প্রথম থেকে তার দেওয়া থাকতো, যোগ করা থাকতো, তাহলে সেখানে আমরা কি বলতে পারতাম যে V1 সমান V2, অর্থাৎ দুটোরই বিভব সমান। সেখান থেকে আমরা কি লিখতে পারতাম? V1 সমান কি ছিল? Q1 বাই C1 সমান Q2 বাই C2। ওকে, প্রথম দিকে এটা বলা হচ্ছে। দুটো গোলক তার দিয়ে যুক্ত মানে এরকম নয় যে এর আধান সমান, কখনো নয়, বিভব সমান, এর বিভব সমান এর বিভব সমান। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? Q1 বাই Q2 সমান কি পাচ্ছি? C1 বাই C2। আবার এরকম প্রমাণ করা যায় যে ধারকত্ব কোনো একটা গোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান হয়। এটা আমরা প্রমাণ করলাম না আজকে, পরের দিন করবো আমরা। ব্যাসার্ধের সঙ্গে সমান হয় ধরে নিচ্ছি, আপাতত পরে প্রমাণ করব। ছায়ার বইয়ে সম্ভবত আগেই প্রমাণ করে দেওয়া আছে। তাহলে এটা ধরলাম R1 ব্যাসার্ধের সঙ্গে যেহেতু সমান, এটা হচ্ছে R2, অর্থাৎ Q1 বাই Q2 সমান R1 বাই R2। তাই যদি হয় সেটা এখানে বসাবো আমরা এখানে। তাহলে R1 বাই R2 সমান Q1 বাই Q2, তাহলে R2 বাই R1, তার মানে এটা আসবে R2 বাই R1 করলে আসবে Q2 বাই Q1, এটা হোল স্কোয়ার ইন্টু Q1 বাই Q2। তাহলে এখানে আলটিমেট থাকবে Q2 বাই Q1, অর্থাৎ তলমাত্রিক ঘনত্বের যে অনুপাত, সেটা কি দেখতে পাচ্ছি? আধানের সঙ্গে ব্যস্ত অনুপাতিক। কারণ সিগমা 1 বাই সিগমা 2 সমান Q2 বাই Q1 ব্যস্ত অনুপাতিক, কিন্তু আধানের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক বা ধারকত্বের সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক। ওকে, আমরা শুধু এই জায়গাটা ধরে নিলাম যে ধারকত্ব কোনো একটা পরিবাহী গোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান হয়। এটা প্রমাণটা শুধু করলাম না, পরের দিন প্রমাণ করবে এটা আমরা। ওকে, দুটো গোলক, দুটো কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর অন্তরক স্ট্যান্ডে বসানো আছে, এটাও একটা কন্ডাক্টর অন্তরক স্ট্যান্ডে বসানো আছে। ব্যাসার্ধ R1, এর ব্যাসার্ধ R2, ধারকত্ব C2, এটা ধারকত্ব C1, এখানে আধান Q1, এখানে আধান হচ্ছে Q2। তার দিয়ে যোগ করা নেই, যেমন আগেরটার ক্ষেত্রে বলেছিলাম যে দুটোকে প্রথম থেকেই তার দিয়ে যোগ করা ছিল, এখানে বললাম তার দিয়ে যোগ করা নেই। অর্থাৎ এর পোটেনশিয়াল V1 সমান কি পাবো? Q1 বাই C1 এবং V2 সমান কি পাচ্ছি? Q2 বাই C2। তাহলে এখান থেকে Q1 সমান V1 C1 আর Q2 সমান V2 C2, অর্থাৎ টোটাল আধান কত হবে? এই দুটোর মোট আধান কত আসছে? Q1 প্লাস Q2 সমান কি আসবে? C1 V1 প্লাস C2 V2। এ হচ্ছে এখানকার মোট আধান বিফোর কানেক্ট। ওকে, দুটো তারকে কানেক্ট করার আগে বলা হচ্ছে এটা। এখন যদি দুটো তারকে আমি কানেক্ট করে দিই, এখানে দুটো তারকে কানেক্ট করলাম, দুটো গোলককে কানেক্ট করলাম, অন্তরক স্ট্যান্ড যেরকম ছিল সেরকমই থাকছে, সবই একই থাকছে, শুধুমাত্র তার দিয়ে আমি একটা যোগ করে দিয়েছি। তাহলে কি ঘটনা ঘটবে? এখানে বলেছিলাম দুটোর বিভব আলাদা ছিল, যখন তার দিয়ে যোগ করব দুটোকে, তাহলে কি ঘটনা ঘটবে? তার দিয়ে যোগ করলে কি ঘটবে? তাহলে কি আধান এখান থেকে এখানে যাবে, নাকি এখান থেকে আধান এখানে আসবে? সেটা ডিপেন্ড করছে কার আধান বেশি, তার উপর ডিপেন্ড করছে। ধরে নেই যদি আমরা যে কোনো একটা থেকে আধান আর একটাতে যাচ্ছে, ধরলাম এখান থেকে আধান এখানে যাচ্ছে, কতক্ষণ যাবে? এইখান থেকে আধান এখানে কতক্ষণ যাবে,
এখানকার ইনিশিয়াল আধান Q1 ছিল, এ ছিল Q2। কতক্ষণ এখান থেকে এখানে আধানে যাবে? যতক্ষণ না দুটোর আধান সমান হয়, তাই তো? না, ভুল। দুটোর আধান কখনো সমান হবে না। আগের চ্যাপ্টার থেকে যেটা পেয়েছি আমরা, যে দুটো পরিবাহী যাদের আধানের পরিমাণ আলাদা তাদেরকে তার দিয়ে যোগ করলে আধান ট্রান্সফার হবে। ওকে, আধান ট্রান্সফার হবে যতক্ষণ না দুটোর বিভব একই হয়ে যায়। যতক্ষণ না দুটোর বিভব একই হয়ে যায়, অর্থাৎ যখনই V1 সমান V2 হয়ে যাবে তখন এখান দিয়ে আর কোনো আধান চলে যাবে না। V1 সমান V2 না, মানে দুটোর আধান যখন V1 সমান V2 সমান V, এটা নতুন বিভব ধরলাম, যখন হয়ে যাবে তখন আর কোনো আধানের ট্রান্সফার হবে না। তাতে এরকম হতে পারে এর আধান কম, এর বেশি, বা এর বেশি, এর কম, কিন্তু কখনোই দুটো বস্তুর আধান সমান হবে না। ওকে, বিভব একই আকার হলে অবশ্যই হতে পারে, এক্ষেত্রে আকার তো আমরা একই রকম বলছি না, আলাদা আলাদা ধরে রেখেছি তাই। তাহলে দুটো পরিবাহী গোলককে তার দিয়ে যোগ করলাম, ফলে আধান ট্রান্সফার চলছে, এবং কতক্ষণ চলবে এটা? যতক্ষণ না দুটোর বিভব একই হয়েছে। এখন যদি ধরে নেই যে এরও বিভব ভি, এরও বিভব ভি, দুটোই একই বিভব পেয়ে গেছে, তাহলে এই নতুন গোলকের আধান এখন কত হবে? নতুন গোলকটা, নতুন না, আধান ট্রান্সফার হওয়ার পর তার দিয়ে যোগ করা আছে, তাহলে এর নতুন আধান হচ্ছে Q1, এর আধান হচ্ছে Q2। তাহলে সেই Q1টা কত হবে আমরা দেখব। সেই Q1 সমান কী হবে? C1 ইন্টু ভি। এর ধারকত্ব C1 ছিল, এরও ধারকত্ব কি C1ই থাকবে? ইয়েস, ধারকত্ব সাইজ, শেপ অ্যান্ড সাইজ আর মিডিয়ামের উপর ডিপেন্ড করছে, সেই দুটো আমরা চেঞ্জ করছি না। এর শেপ যা ছিল এও তাই আছে, একই আছে, তার ধারকত্ব কোনো চেঞ্জ হবে না। যা ছিল ধারকত্ব C1 ছিল, C1ই আছে, এর যে C2 ছিল, C2ই আছে, কোনো চেঞ্জ হবে না, একই থাকবে। তাই লিখছি Q1 সমান C1 V। আর Q2টা কত হচ্ছে? Q2 সমান C2 ইন্টু ভি। তাহলে এখন মোট চার্জ কত হচ্ছে? মোট চার্জ আসবে Q1 প্লাস Q2, অর্থাৎ C1 প্লাস C2 ইন্টু ভি মোট চার্জ। আমরা তো আগেও পড়েছি আধান সবসময় সংরক্ষিত হয়, কোনো একটা সিস্টেমের আধান সবসময় সংরক্ষিত। যদি সংরক্ষিত হয়, অর্থাৎ টোটাল চার্জ সবসময় যদি কনস্ট্যান্টই হয়, Q মানে কত পেয়েছি এখানে? C1 V1 প্লাস C2 V2, তাহলে নিশ্চয়ই এখানে যা ছিল তার সঙ্গে নিশ্চয়ই একই হবে, C1 প্লাস C2 ইন্টু ভি, একই। তাহলে সেখান থেকে ভি সমান বলা যেতে পারে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ওকে, চার্জ কনস্ট্যান্ট বলে এখানে যা চার্জ ছিল এখনও বলছি এখানেও সেই চার্জ আছে, একই চার্জ আছে, তাই দুটো ইকুয়াল করে দিয়েছি। সেখান থেকে বলছি এই ভিটা পেয়ে গেছি। কোন ভিটা? দুটো গোলককে তার দিয়ে যোগ করার ফলে যে বিভবটা এসেছিল, এবং দুটো গোলকেরই একই বিভব এসেছিল, সেই বিভবকেই বলা হচ্ছে কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব, কমন পোটেনশিয়াল। ওকে, সাধারণ বিভব যদি বলা হয়, দুটো পরিবাহী গোলক যদি এরকম থাকে, তাদের ধারকত্ব, আধান, বিভব সবই দেওয়া থাকলো, তাহলে সহজে এই সূত্রটি আমি পেয়ে যাব। ভি সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। বা আরও লিখতে পারি এটাকে, C1 V1 মানে কত? Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2, এটাও বলতে পারি। বা Q1 প্লাস Q2 মানে দুটো গোলকের মোট আধান বাই C1 প্লাস C2, এর মধ্যে কোনো একটা নিয়ে আমি এর সাধারণ পোটেনশিয়াল বা বিভব ফাইন্ড করতে পারি। নেক্সট কোশ্চেন হচ্ছে কত আধান এখান থেকে ট্রান্সফার হলো। এই যে সিস্টেম নিয়েছিলাম, এখান থেকে আধান এখানে আসছে, যদি ধরে নিই আধান এখান থেকে যাচ্ছে, তাহলে কত আধান এখান থেকে ওখানে গিয়েছে সেটা আমাদের দেখতে হবে। কত আধান গেল এখান থেকে এখানে, কত আধান গেছে সেটা আমরা নির্ণয় করবো। এবার প্রথম গোলক থেকে এই গোলকে যে পরিমাণ চার্জ ট্রান্সফার হয়েছে সেটাকে ধরলাম Q1 প্রাইম। Q1 প্রাইম মানে কত? ছিল আগে Q1, ক্যাপিটাল Q1, পরে হয়েছে স্মল Q1, তাহলে এই পরিমাণ চার্জ নিশ্চয়ই গেছে। তাহলে এটা কী করে পাচ্ছি? ক্যাপিটাল Q1 সমান কী ছিল? ক্যাপিটাল Q1 সমান C1 V1, তাহলে C1 V1 মাইনাস, এখন Q কত? এখন Q1 মানে কত হচ্ছে? C1 ইন্টু ভি, তাহলে এটা হচ্ছে C1 ইন্টু ভি। তাহলে C1 কমন নিয়ে নাও, V1 মাইনাস ভি, তো ভিটা এখান থেকে পুট করে দাও,
ভি হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে এখান থেকে C1 কমন নাও, গুণ করো এবার, তাহলে C1 V1 প্লাস C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1 V1 এখান থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এখানে C1 বাইরে ছিল, দেখো এই দুটো জায়গাতে কি কমন যাচ্ছে, C2 কমন চলে যাচ্ছে, C2 কমন গেলে তাহলে এটা থাকছে V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। এই পরিমাণ চার্জ প্রথম গোলক থেকে দ্বিতীয় গোলকে গেল। তাহলে দ্বিতীয় গোলক কি এই পরিমাণ আধান পেয়েছে আদৌ, সেটা কী করে পাবো? দ্বিতীয় গোলক যে আধান পেয়েছে সেটা কী করে পাবো? তাহলে নিশ্চয়ই দ্বিতীয় গোলকের আধান Q2 যেটা ছিল ক্যাপিটাল Q2, এখন এখান থেকে আধান পাওয়ার ফলে নিশ্চয়ই আধানটা আরও বেড়ে গেছে। ওকে, এর আধান নিশ্চয়ই আরও বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই আগে কম ছিল, তাহলে বেড়ে কত হয়েছে, বেড়ে হয়েছে স্মল Q2, আগে ছিল ক্যাপিটাল Q2, তাহলে যে পরিমাণ চার্জ গেল সেটা নিশ্চয়ই Q2 মাইনাস Q2। ওকে, তাহলে একই রকম Q2 মানে হচ্ছে C2 ইন্টু ভি, Q2 মানে হচ্ছে C2 ইন্টু ভি, আর ক্যাপিটাল Q2 মানে হচ্ছে C2 V2। ওকে, এখানে ভ্যালু পুট করো, আমি জাস্ট ক্যালকুলেশন করলাম না, করলে একই আসবে, C1 C2 মাইনাস বাই C1 প্লাস C2, অর্থাৎ যে পরিমাণ চার্জ প্রথম গোলক থেকে গেল দ্বিতীয় গোলকে ঠিক একই পরিমাণ চার্জ গেছে, কোনো চার্জ নষ্ট হয়নি। নেক্সট কোশ্চেন হচ্ছে এতে কি পরিমাণ শক্তির ক্ষয় হচ্ছে আমরা দেখব। তার দিয়ে কানেক্ট করার আগে একদম ইনিশিয়ালি যে চার্জ শক্তি ছিল সেটা হচ্ছে এরকম বলতে পারি। আচ্ছা, এর জন্য একটা জিনিস লাগবে সেটাও এখনো পড়ানো হয়নি, একটু অন্যরকমভাবে শুরু হয়ে গেছে আজকে, তাই সেগুলো মিসই হয়ে গেল। এনার্জির রাশিমালা কোনো একটা ধারকে যে পরিমাণ এনার্জি স্টোর থাকে তার রাশিমালা এরকম হয় হাফ CV²। ওকে, হাফ ইন্টু ধারকত্ব, সি যেটা হচ্ছে ধারকত্ব ক্যাপাসিটেন্স, আর ওর যে বিভব সেটা। ওকে, এই যদি হয় তাহলে তার দিয়ে যোগ করার আগে ওই দুটো গোলকের মোট শক্তি কত ছিল। প্রথম গোলকের জন্য তাহলে হাফ, ওর ধারকত্ব C1, ওর বিভব ছিল V1², আর দ্বিতীয়টার জন্য ছিল হাফ C2 V2²। ওকে, যোগ করার পর কত হলো, যোগ করার পর E2 ধরলাম, তাহলে এখন কত, হাফ, ধারকত্ব তো একই থাকবে C1, এখন বিভব কি, দুটোর বিভব তো সেম ভি, তাহলে V² প্লাস হাফ C2 V²। ওকে, ছিল এটা, এখন হয়েছে এটা। এখন এতে এনার্জি লস হয়েছে কি এনার্জি গেন হলো সেটা আমি কী করে বুঝবো? তার জন্য কিছু না, জাস্ট বিয়োগ করে ফেলি, ধরলাম লসই হয়েছে, যদি লস হয় ধরে নিই তাহলে E1 বেশি E2 কম, সেটা ঠিক কিনা পরে গিয়ে দেখবো আমরা। E1 মাইনাস E2 করলে কী আসবে, তাহলে লস অফ এনার্জি যেটাকে ডেল্টা ই দিয়ে লিখলাম, লস হয়েছে ধরেই নিচ্ছে, আপাতত গেনও হতে পারে, তাহলে সেটার সমান এরকম বললাম, তাহলে E1 আগে বেশি ছিল পরে হয়েছে এটা, তাহলে এখানে যদি বসিয়ে দেওয়া হয় হাফ C1 V1² হাফ C2 V2² মাইনাস হাফ C1 V² প্লাস হাফ C2 V²। তাহলে এখান থেকে এরকম বলা হচ্ছে হাফ যদি কমন নিয়ে নেই ওভারঅল, তাহলে C1 V1² C2 V2² মাইনাস C1 প্লাস C2 প্লাস C2 V² কমন যাচ্ছে, V² সমান আবার কী পড়লাম, C1 V1 প্লাস C2 V2 আগে থিওরি যেটা ছিল বাই C1 প্লাস C2 হোল²। ওকে, এরপর জাস্ট ক্যালকুলেশন করো কি আসে, হাফ, এটা কত আসবে, তাহলে একটা C1 C2 বাদ চলে যাবে, এবং স্টেপটা আমি একটু জাস্ট থাক, C1 V1² C2 V2², এটার হোল² উপরটাই থাকবে, উপরটার হোল² মানে কত হচ্ছে C1² V1² প্লাস C2² V2² প্লাস 2 C1 C2 V1 V2 বাই C1 প্লাস C2। ওকে,
এই যে রাশিমালা। এবার ক্যালকুলেশন জাস্ট গুণ করে দাও। লসাগু কত আসবে? লসাগু আসবে C1 C2 লসাগু। তাহলে এখানে গুণ কত হবে? C1 V1 স্কোয়ার, তার সঙ্গে গুণ হচ্ছে C1 প্লাস C2 V2 স্কোয়ার, তার সঙ্গে গুণ হচ্ছে C1 প্লাস C2 মাইনাস এটা আসবে C1 স্কোয়ার V1 স্কোয়ার C2 স্কোয়ার V2 স্কোয়ার প্লাস 2 C1 C2 V1 V2। ওকে, সমান হাফ। ওপরটা যদি গুণ করা হয় ঠিক মতো করে, ওপরটা গুণ করলে এখানে কি আসবে? C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C1 C2 V1 স্কোয়ার C1 C2 V2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস 2 C1 C2 V1 V2 বাই C1 প্লাস C2। আচ্ছা, কেটে যাচ্ছে, দেখো এই পার্টগুলো সব কেটে গেল। যে পার্ট পড়ে থাকছে সেখান থেকে যদি কমন নেওয়া হয় হাফ, ওপরটায় কমন চলে যাবে C1 C2 কমন নিয়ে নাও, তাহলে V1 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস 2 V1 V2 থাকবে। C1 C2 কমন চলে গেছে, আর নিচে থাকছে C1 প্লাস C2। আরও সিম্পলিফাই করলে কি আসবে? হাফ C1 C2 বাই C1 প্লাস C2, এটাই হচ্ছে V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তাহলে ডেল্টা ই সমান এটা V1 মাইনাস V2 বা V2 মাইনাস V1 এর হোল স্কোয়ার। এখন ডেল্টা ই যেটা বলছিলাম এনার্জি, চেঞ্জ অফ এনার্জি, সেটা গেইন হচ্ছে নাকি লস হচ্ছে কী করে বুঝবো? ক্যাপাসিটেন্স যেটা C1 C2 যেটা বলছিলাম ব্যাসার্ধের উপর নির্ভরশীল, আকারের উপর নির্ভরশীল, মিডিয়ামের উপর নির্ভরশীল, সেটা নিশ্চয়ই কখনো নেগেটিভ হতে পারে না। অর্থাৎ এ তো পজিটিভ, সবসময় ধারকত্ব সাথে পজিটিভ। তাহলে এখানে আসছে V1 মাইনাস V2 পজিটিভ হবে কি নেগেটিভ? কোনটা বেশি? V1 বেশি কি V2 বেশি? যদি V2 বেশি হয়, V1 এর থেকে যদি V2 বেশি হয়, তাহলে কি ডেল্টা ই নেগেটিভ হবে? হবে না। কারণ কি? স্কোয়ার আছে এখানে, হোল স্কোয়ার যেহেতু আছে, তাহলে এই ভেতরের পার্টটা অলওয়েজ পজিটিভ, ভেতরের পার্ট পজিটিভ, এও পজিটিভ, তাহলে আলটিমেট বলা হচ্ছে ডেল্টা ই এটা হচ্ছে পজিটিভ। অর্থাৎ আমরা প্রথম দিকে ধরে এসেছি যে এনার্জি লসই হচ্ছে, সেটা হচ্ছে কারেক্ট, এনার্জি লস হয়ে যাচ্ছে। কিন্তু আগে আমরা পড়লাম যে এনার্জি লস হচ্ছে, তাই আমি ভাবলাম ঠিক আছে, কিন্তু এখানে দেখলাম যখন এখান থেকে আধান ট্রান্সফার হচ্ছে, তাতেও দেখেছি আমরা আধানের পরিমাণ সেম, এখানে যা ভ্যালু আসবে এখানেও তাই, একই পরিমাণ আধান যাচ্ছে আসছে ওখানে। তাহলে এনার্জিটা গেল কোথায়? যখন এনার্জি ট্রান্সফার হচ্ছিল তাতে এনার্জি লস হচ্ছে কেন? কেন এনার্জি লস হচ্ছে, বা সেই লস অফ এনার্জি কোথায় গেল? এখানে বলা হচ্ছে যে এনার্জি লস হওয়ার কারণ যেটা, যখন এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরে বা এই ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটারে চার্জ যাচ্ছে থ্রু কন্ডাক্টর, তাহলে এই তারের মধ্য দিয়ে চার্জ যাওয়ার ফলে তার কিছুটা গরম হয়। ওকে, যে কোনো পরিবাহের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় বা আধান যায়, তাহলে সেই তারটা কিছুটা গরম হয়। সেই গরমটাই অর্থাৎ হিট এনার্জি হিসাবে ওই এনার্জিটা লস হচ্ছে, যেটা আমরা পড়লাম এখানে। এই যে পার্ট পাচ্ছি, এই পার্টটা অ্যাজ এ হিট এনার্জি ওই তারের মধ্যে দিয়ে আধান ট্রান্সফার হওয়ার সময় নষ্ট হচ্ছে এটা। ওকে।